আপনারা শুনছেন জিএটাই সায়েন্স। জিআইটাই সায়েন্সের কল আলাপে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম টরন্টো থেকে মিস্টার শওকত আলী সাগর, প্রধান সম্পাদক নতুন দেশ; ঢাকা থেকে মিস্টার রফিকুল্লাহ রোমেল, ম্যানেজিং এডিটর সারা বাংলা; আমেরিকা থেকে মিস্টার শওকত রাব্বি, ইন্টারন্যাশনাল কলামিস্ট আল জাজিরায়, এবং উনি ফ্যাকাল্টি মেম্বার ইউনিভার্সিটি অফ ডালাস। তাহলে চলুন আর দেরি না করে করোনা ভাইরাস নাকি ইনফোডেমিক, কোনটি প্যান্ডেমিকের বড় ঝুঁকি, এর পার্ট 2টি শুনে আসি। মিস্টার শওকত, করোনার প্যান্ডেমিকে আমরা দেখেছি যে রেশিয়াল, এথনিক, কালচারাল, রিলিজিয়াস কার্ডস বিভিন্নভাবে খেলা হয়েছে। ভাইরাসটির নাম করোনা ভাইরাস, এটাকে চাইনিজ ভাইরাস নাম দেওয়ার চেষ্টা হয়েছে। বলা হয়েছে যে এটা একটা বিশেষ এথনিক গ্রুপ ব্যাপারটা ছড়িয়েছে পৃথিবীতে। বলা হয়েছে বিভিন্ন রিলিজিয়নের মানুষকে এটা আক্রমণ করবে না। এই ব্যাপারগুলা প্রথম দিকে এবং এখনো কিছুটা বিভিন্ন দেশে এই সমস্ত ইনফরমেশন বা এই সমস্ত গুজব বা এই সমস্ত প্রপাগান্ডা চালানো হয়। এই বিষয়ে আপনার ওপিনিয়নটা কি? এই বিষয়টা আসলে ইনফোডেমিকের একটি অংশ। এটি যেই সব দেশে বা যেই সমাজে তথ্য পাওয়ার সুযোগটা কম থাকে কিংবা তথ্য প্রবাহটা নানাভাবে বাধাগ্রস্ত হয়, সঠিক তথ্যটা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর পদক্ষেপের ঘাটতি থাকে, পাশাপাশি যেই সব সমাজে আপনার শিক্ষা, অবশ্যই আমি বলবো যে একটা শিক্ষার সঙ্গে একটি সম্পর্ক যুক্ত। রাজনীতি তো অবশ্যই আছে। যখন এটিকে চাইনিজ ভাইরাস বলার যেই প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিংবা চীন এটিকে অস্ত্র হিসাবে তৈরি করেছে বা চীনের ল্যাবরেটরিতে এটা হচ্ছিল, সেখান থেকে লিক হয়ে বাইরে চলে এসেছে, এই যে প্রচার প্রপাগান্ডা গুলো, সেটার সঙ্গে আছে রাজনীতির সংমিশ্রণ। সেটি রাজনৈতিক কারণে হয়েছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এটি নিয়ে ফাইট করে যাচ্ছেন, তিনিও চীনকে অভিযুক্ত করে যাচ্ছেন। এর বাইরে রেসিয়াল বিষয়টি, আমি আবার একটু কানাডার দিকে থাকি আর কি, যে কানাডাতেও কিন্তু এই প্রসঙ্গটি এসেছে, তবে ভিন্নভাবে এসেছে। দেখেন, কানাডাতে দাবি করা হয়েছে যে যারা আক্রান্ত হচ্ছে তারা আসলে তাদের রেসিয়াল পজিশনটা কি বা তাদের ইকোনমিক্যাল পজিশনটা কি, সেই দাবিটি কিন্তু উঠেছিল যে বোঝার জন্য যে একটি সোসাইটিতে কারা বেশি ভালনারেবল, কারা বেশি আক্রান্ত হয়েছে। এবং পরবর্তীতে সেই তথ্যগুলো যখন প্রকাশ পেতে শুরু করেছে, তখন দেখা গেছে যে যারা অর্থনৈতিকভাবে একটু ভালনারেবল অবস্থায় আছে, কিংবা বিশেষ করে অভিবাসীদের মধ্যে যারা দলবদ্ধভাবে কাছাকাছি এলাকায় থাকে, কিন্তু তখন দেখা গেছে যে যেই সব কমিউনিটিতে বা যেই সব নেইবারহুডের লোকজন কম্পারেটিভলি শ্রম ঘন পরিবেশে কাজ করেন, কিংবা অ্যাপার্টমেন্টে যারা বসবাস করেন, সেই সব জায়গায় বা যাদের আর্থিকভাবে একটু অপেক্ষাকৃত চাপে থাকেন, তারা বেশি আক্রান্ত হয়েছেন। এই অ্যাপ্রোচটি, এটি অবশ্যই একটি দরকারি অ্যাপ্রোচ ছিল, যে এটি জানা দরকার ছিল যে আসলে আমাদের সামাজিক কাঠামোতে উচ্চবিত্তরা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নবিত্তরা বা অর্থনৈতিকভাবে দুর্বল যারা, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি রাষ্ট্রের পলিসি মেকিং এর জন্য, তাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য এই বিষয়টি দরকার ছিল। সেই কার্যকরী কাজটি, প্রয়োজনীয় কাজটি কানাডাতে হয়েছে, অন্যান্য দেশে হয়েছে, লন্ডনে হয়েছে। কিন্তু এর বাইরে আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে যেমন করোনা আসবে না, সেটা আমরা বাংলাদেশে শুনেছি, বা অন্যান্য অনেক দেশে, সেটির সঙ্গে কিন্তু শিক্ষার, সংস্কৃতির এবং তথ্য প্রবাহের একটা সম্পর্ক আছে। এখন যদি আমরা এই আলোচনায় যদি আমরা বাংলাদেশকে আনি, আমি কিছুদিন আগে একটি টক শোতে দেখছিলাম যে তিনি পিজির সাইকোলজি ডিপার্টমেন্টের সম্ভবত তিনি একজন প্রফেসর, তিনি নিজে করোনা আক্রান্ত, তার স্ত্রী করোনা আক্রান্ত। তো তিনি বলছিলেন যে আমি যখন আমার এলাকায় গেলাম, ঢাকার খুব পার্শ্ববর্তী একটি জেলায় তার বাড়ি, তিনি তার এলাকায় যখন গেলেন, তিনি দেখলেন যে রাস্তাঘাটে চতুর্দিকে প্রচুর মানুষ ভিড় করছে। তিনি বললেন যে আমি নিজেও গিয়েছি, ওখানে একটা পিকনিক স্পটের মতো জায়গা আছে, সেই পিকনিক স্পটটিতে আমিও গিয়েছি, যে ঠিক আছে এলাকাতে যখন আসছি আমি অনেককে জিজ্ঞেস করেছি করোনা সম্পর্কে, এবং প্রত্যেকে বলেছে করোনা ভালো লোকের হয় না, যারা করাপ্টেড পিপল, যারা খারাপ মানুষ, কেবল তাদের করোনা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আসলে একটা ইনফোডেমিকের পার্ট। এটি মানুষ জেনে শুনে হোক, না জেনে শুনে হোক, এই আলোচনাগুলো কিন্তু হয়। এখন গ্রামে গঞ্জে যাওয়ার, আমি যদি বলি যে তাদের শিক্ষার হার কম, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি হয়তো এক ধরনের একটা সান্ত্বনা পেতে পারি যে এই মানুষগুলো শিক্ষার
ঘাটতি আছে বলে তারা এই ধরনের বিশ্বাস করে। কিন্তু আমার সঙ্গে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমার ঢাকার অনেক সাংবাদিক বন্ধু, সাবেক সহকর্মীদের সঙ্গে যখন আমি কথা বলেছি এই সময়টায়, এবং আমি দেখেছি যে আমার চিন্তা ভাবনার সঙ্গে আমার তথ্যকে চ্যালেঞ্জ করার জন্য আমার অনেক সাংবাদিক বন্ধুরা প্রস্তুত আছেন, এবং তারা যে তথ্যটি বলছেন আমি কোথাও খুঁজে সেই তথ্যগুলি পাচ্ছি না। এখন তিনি একজন সাংবাদিক, একটি ধরেন মূলধারার একজন সাংবাদিক, তিনি যদি টেলিভিশনে টক শো গিয়ে সেই কথাগুলি বলেন, ৫টা লোক কিন্তু সেটি বিশ্বাস করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন কথা বলার চেষ্টা করেছি অনেকের সঙ্গে, তখন অনেক বড় টেলিভিশনের তারকা টক শো হোস্ট থেকে শুরু করে অনেকে একই কথা আমাকে বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কানাডার বিষয়টি আলাদা, এটি বাংলাদেশ, আপনাকে বাংলাদেশের মতো ভাবতে হবে। এখন এই যে মাস্কের যে প্রসঙ্গটি আসছে, অবশ্যই কানাডা বাংলাদেশ আলাদা। এখন আপনি যদি কানাডার কথা বলেন, কানাডাতে কিন্তু এখন পর্যন্ত যে মাস্কের পজিশন, কানাডার নানা চাপে তারা একটু একটু করে সরে এসেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পজিশনটা যে পাবলিক প্লেসে, ইনডোর প্লেসে ইট ইজ ম্যান্ডেটরি। তার সঙ্গে কিন্তু একটা কথা বলা আছে, যখন ডিস্টেন্সিংটা ইম্পসিবল হয়ে যায় তখন। তার মানে কিন্তু ঢালাও যে তোমাকে মাস্ক পরতে হবে, কানাডা সেই পজিশনে যায়নি বলে কানাডা কি ক্ষতিগ্রস্ত হয়েছে? কানাডা যেসব বিশ্বের যে কটি দেশ ভালো করেছে করোনা মোকাবেলায়, তার একটি দেশ তো কানাডা। এখন কানাডা ওই জায়গাটায় কেন থেকেছে? তারা সায়েন্টিফিক্যালি যা বিলিভ করেছে সেই জায়গায় থেকেছে, আগাগোড়া একই জায়গায় থেকেছে। নাগরিকরা বরং ধরেন আমরা যারা বাংলাদেশকে ফলো করি, যারা ইন্ডিয়াকে ফলো করি, তারা ইন্ডিয়ান মিডিয়া দেখে দেখে, বাংলাদেশি মিডিয়া দেখে দেখে এখানকার সোশ্যাল মিডিয়ায় তারা একটা হইচই করার চেষ্টা করেছে যে মাস্ক ম্যান্ডেটরি করে না কেন, কারফিউ দেয় না কেন, এই প্রবণতাটা হয়েছে। কিন্তু কানাডা সরকার বা কানাডার স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা তাদের মতো করে কিন্তু সিদ্ধান্তে থেকেছে, তারা যেটা ভালো মনে করেছে সেই জায়গাটাই গেছে। এবং কানাডিয়ান মিডিয়াতে যদি আপনি দেখেন, কানাডিয়ান মিডিয়াতে বরং প্রতিদিন প্রত্যেকটি মিডিয়া মিথ ভার্সেস রিয়েলিটি বলে তারা এইসব অপপ্রচারগুলি খণ্ডন করার চেষ্টা করেছে। আমরা তো বাংলাদেশের মিডিয়াতে দেখেছি এমন নিউজ যে নবজাতক জন্ম নিয়ে বলে গেলেন করোনার প্রতিষেধক কোথায়, হাউ কাম, যার মাত্র জন্ম হলো, যে কথা বলতে পারে না, তিনি ইঙ্গিতে বলে দিলেন। একটি জাতীয় দৈনিকে এই সংবাদ ছাপা হয়েছে, এবং সেটি ভিন্ন দেশের উদ্ধৃতি দিয়ে এমন একটি পত্রিকা বা অনলাইন ভার্সনের যার গুগল করে যার নাম পাওয়া যায় না। এখন এই জায়গাগুলোতে সামগ্রিকভাবে একটি অবস্থা তৈরি হয়েছে যে যখন কোনো মহামারীর মতো অবস্থা তৈরি হয়, প্রত্যেকটা মানুষ প্রথমত হয়তো নিজের নির্ভরতার জন্য, নিজে ভালো থাকার জন্য, কিংবা ভয় থেকে, আতঙ্ক থেকে নানা কিছুর উপর নির্ভর করার চেষ্টা করে, এবং সেগুলো তার চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সমস্যা হয়েছে যখন কোনো মেডিকেল কলেজের অধ্যাপক, যিনি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজের ছাত্রদেরকে পড়ান, তার কাছ থেকে শিক্ষা নিয়ে দেশের ডাক্তার তৈরি হয়, তিনিও যখন বলেন আমি করোনার অসুখ প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছি, আমি স্পষ্টভাবে তখন বলতাম যে এটা একটা ইনফোডেমিক। এবং আমি পরে দেখেছি যে একটি শোতে তিনি ক্যামব্রিজে পড়ান আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি বলছিলেন যে আমার শিক্ষক যখন আমি দেখি টেলিভিশনে, ইউটিউবে, যার কাছে আমি পড়াশোনা করে এসেছি, তিনি যখন বলেন যে আমি আবিষ্কার করেছি, সেটি আমাকে একটা মানসিক চাপ তৈরি করে এবং সেটি মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়। তো এই আপনি যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি আসলে সামগ্রিকভাবে বিশেষজ্ঞ পর্যায় থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, অশিক্ষিত লোক পর্যন্ত সবাই একটি প্যাচে দাঁড়িয়ে গেছে, এবং তারা এই প্রচার, অপপ্রচার, প্রপাগান্ডা গুলো করেছে। এবং অনেকে করেছে বাংলাদেশে করোনার ওষুধ নিয়ে করেছে, সেটি করেছে ব্যবসায়িক কারণে। অনেকেই বাংলাদেশের সাংবাদিকদের সেটি ফাইট করার চেষ্টা করেছে, কিন্তু সুনির্দিষ্টভাবে যাদের ব্যবসা আছে, কয়েকটি প্রতিষ্ঠান, কয়েকটি হাউস, তারা তাদের মালিকানাধীন মিডিয়া দিয়ে এবং অন্য মিডিয়া দিয়েও বাংলাদেশে করোনার ওষুধ নিয়ে এক ধরনের প্রপাগান্ডা করে ব্যবসা করেছে। এই যে ইনফোডেমিক বলেন, আর আপনি সর্বশেষ যে জায়গাটায় আসছেন, সেই জায়গাটায় কিন্তু অজ্ঞতা থেকে যেমন হয়েছে, সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য থেকে হয়েছে, বিশেষ উদ্দেশ্য থেকেও এটি করা হয়েছে, আর সাধারণ মানুষ তার জন্য ভুক্তভোগী হয়েছে, তার শিকার হয়েছে। ধন্যবাদ মিস্টার সাফকাত। এই করোনা এপিডেমিকে রেশিয়াল, এথনিক, কালচারাল এবং রিলিজিয়াস কার্ড খেলার বিষয়ে আপনার ওপিনিয়ন। রিলিজিয়াস এথনিক কার্ডস উন্নত বিশ্বে কতটুকু হয়েছে আমি বলতে পারবো না। থার্ড ওয়ার্ল্ডে শুরুর দিকে কিছুটা হয়েছে। ইন্ডিয়াতে আমরা এরকম কিছু নিউজ দেখছি যে মুসলিমদেরকে ব্লেম করা হয়েছে। আমি ডিটেলস তথ্য যাচ্ছি না, বাট অনেক ধরনের ছোটখাটো কিছু দেশে মাইনরিটিসদেরকে টার্গেট করা হয়েছে বা এই ধরনের কিছু ঘটনা হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, পার্টিকুলারলি ইন দ্য ইউএস, যেখানে প্রচুর পরিমাণে থার্ড ওয়ার্ল্ডের লোকজন থাকে এবং অনেক আমেরিকানই থার্ড ওয়ার্ল্ড কন্ডিশনে থাকে বিকজ অফ দ্য লার্জ পপুলেশন সাইজ অফ দিস কান্ট্রি, তাদের মধ্যে
প্যান্ডেমিকটার প্রকোপটা সবচেয়ে বেশি ছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্যান্ডেমিকটা মানে এই অসুখটা সবচেয়ে বেশি হয়েছে স্ট্যাটিস্টিক্যালি তাদের মধ্যেই যারা ঘন বসতিপূর্ণ বাসায় থাকে, যারা কাজ করতে যায় অনেক মানুষের মধ্যে, অনেক মানুষের সাথে যাতে ইন্টারঅ্যাক্ট করতে হয়, যারা পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে, যারা বাসে ট্রেনে চড়ে, এবং কালচারালি যারা কতগুলা প্র্যাকটিস করে যেগুলা এই প্যান্ডেমিকের জন্য রিস্কি। যেমন ধরেন যারা বাধ্যতামূলক ভাবে দাওয়াত খায়। আমি এরকম অসংখ্য বাঙালিকে চিনি যারা নিউ ইয়র্কে একটার পর একটা ক্লাস্টার ক্রিয়েট করছিল এই প্যান্ডেমিকে। আমি এরকম বাঙালিকে চিনি যারা মিলাদ খেয়ে করোনা ভাইরাসে পড়ছে। কেউ একজন মারা গেছে, তারপরে মিলাদ তো একটা দিতেই হবে, প্যান্ডেমিকের মধ্যে মিলাদ দিছে, তারপরে মিলাদ থেকে 15 জন 20 জনের ভাইরাস হয়েছে। আরেকটা ফ্যামিলিকে চিনি যারা জানাজা পড়তে যায় করোনা ভাইরাস নিয়ে আসছে। জানাজা মানে তারা একেবারে যেহেতু কেউ মারা গেছে, সো দে হ্যাভ টু ব্রিং দ্য হোল ফ্যামিলি ইন আ হাউস, সবকিছুই করছে করে টোরা, তারপরে 3 জন মারা গেছে একজনের মৃত্যুর পর। এই ধরনের কতগুলা, এটাকে আমি বলতেছি কালচারাল পভার্টি বা কালচারাল ল্যাক অফ অ্যাওয়ারনেস অথবা কালচারাল ব্যাগেজ, যে করতেই হবে, না করে কেমনে থাকি। আমি এরকম বাঙালি চিনি যারা জন্মদিন করছে প্যান্ডেমিকের মধ্যে, একদম বড় ধরনের জন্মদিন, হ্যাঁ, কারণ করতেই হবে, মেয়ের তো বয়স 16 হয়েছে, এখন তো 16 করতে হবে। তো এরকম এট দ্য এন্ড অফ দ্য ডে এই দিস থিং হ্যাজ আ লট অফ কালচারাল, সোশ্যাল এবং সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। সেটা নিয়ে পলিটিক্স হোক না হোক, দ্য impact of these baggages were absolutely very, very clean and it was right in the open. Our food habit was a big factor, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পোর পিপলরা ব্যাড ফুড খায়, রিচ পিপলরা গুড ফুড খায়, পৃথিবীর অনেক দেশের মতোই। কিন্তু একটা জিনিস উল্টা, বাংলাদেশে রিচ ম্যানরা মোটা হয়, পোর ম্যানরা শুকনা হয়। ওয়েস্টে পোর ম্যানরা মোটা হয়, রিচ ম্যানরা শুকনা হয়। আর মোটা হওয়ার সাথে অবিসিটির সাথে ডায়াবেটিসের একটা সম্পর্ক থাকে এবং সেটার সাথে করোনা ভাইরাসের সম্পর্ক আছে। এই কারণে ওয়েস্টে আপনি দেখবেন প্রচুর পরিমাণে ব্ল্যাকস এন্ড হিসপ্যানিক্সরা, যাদের হেরিডিটারি কিছু কোনো সমস্যা ছিল না, কিন্তু ডায়েট রিলেটেড সমস্যার কারণে, বিশেষ করে টেক্সাসে মোস্ট অফ দ্য ডেথ কিন্তু এই কমিউনিটি, এই কৃষ্ণাঙ্গ এবং হিসপ্যানিক কমিউনিটিতে কিন্তু হয়েছে। There is definitely a racial and cultural delineation here, but not necessarily in a evil way, the way some people are thinking it about. অনেকে বলতেছে যে there is a design here, যে there's a systematic problem here. I'm not going that far. I'm just saying it is the way it is, and এটা নিয়ে কিছু কাজ হতে পারে, কিন্তু but it is clear that there was a social and economic and socio-economic line. ধন্যবাদ মিস্টার রফিকুল্লাহ রোমেল। বাংলাদেশের ক্ষেত্রে রেশিয়াল, এথনিক, কালচারাল এবং রিলিজিয়াস এই কার্ডগুলো করোনা প্যান্ডেমিকে ইনফোডেমিক ছড়াতে কতটুকু ভূমিকা রেখেছে? বাংলাদেশের জন্য আসলে করোনা কিছুতেই নতুন, মানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নতুন করে বুঝছি, দেখি স্বাস্থ্য ব্যবস্থা এরকমই ছিল বাংলাদেশে 20 বছর ধরে। করোনা জাস্ট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে আর কি, এটা এরকম। তারপরে আমরা নেতৃত্ব, লোকাল পর্যায়ে পলিটিক্যাল লিডারশিপ, ব্যুরোক্রেসি, অনেক কিছু আমরা নতুন করে শিখছি। কিন্তু এই যে পার্টিকুলার জিনিসটা, রেশিয়াল, এথনিক বা ইভেন রিলিজিয়াস ডিফারেন্সের উপরে যে ভেদ, এটা কিন্তু বাংলাদেশে বা এই বঙ্গভূমে এটা একদম আবহমান কাল থেকে আছে। কিন্তু আমরা অনেক বেশি রিলিজিয়াস এবং তারপরে আবার আমরা এখন আরেক জায়গায় এসে দাঁড়াইছি। তো এই ক্ষেত্রে আসলে মানে এখানে ইম্পোজিং কোনো কিছু নাই, এখানে নতুন করে কিছু হয় নাই। এখানে যেটা হয়েছে, এখানে আমাদের একটা টলারেন্সের সমস্যা, যতটা না ওই রকম এথনিক বা এরকম, কারণ কনস্পিরেসি থিওরি তো আসলে ব্রিজ করতে হয়। আমরা সবসময় মনে করি যে নির্দিষ্ট একটা শ্রেণী যেটা মনে করতেছে ওইটাই ঠিক এবং বাকিরা ভুল, এবং আমরা কারো একজন আরেকজনের প্রতি পেশেন্স হিয়ারিং দেই না, মানে যত্ন করে শুনি। একটা সময় পর্যন্ত তো গভর্নমেন্টকে হস্তক্ষেপ করতে হয়েছে মসজিদ নামাজ পড়ার ব্যাপারটা, মানে বলছিল স্বাস্থ্যবিধি, তারপরে তো বন্ধই করে দিচ্ছে ওই ইয়ের সময়, লকডাউন। ওই যে গ্রুপটা, ওই গ্রুপের সাথে আপনি তর্ক করলে, মানে আপনি যদি ওকে ব্যঙ্গ করেন, এইটার ফিল্টারাইজেশন করা খুব ডিফিকাল্ট। এগুলি করতে গেলে আমাদের ডেমোক্রেসি নিয়ে, মতের স্বাধীনতা, বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন আসে। তো আমিও খুব ডিটেইলে যাইতেছি না যে এরকম মুসলমানরা বলছে না, আমাদের দেশে তো ধরেন অন্য ধর্মের ভয়েস খুব একটা শোনা যায় না। আমি শিওর ওইসব রিলিজিয়াস, তাদের রিলিজিয়াস জায়গা থেকে বলতে আসলে হবে না, মানে ভগবানের আশীর্বাদ থাকলে হবে না বা হোয়াটএভার। আমাদের দেশে চার্চে তো বড় বড় প্রার্থনা হয়েছে, মানে ঢাকায় তো বেশ কিছু চার্চ, তারাও কিন্তু যথেষ্ট মানে অপটিমিজম দেখাইছে। এই এন্টায়ার অপটিমিজমটা আমাদেরকে আমরা যে শুরুর দিকে রেডি ছিলাম না, সেটার আমরা কোনো ইনস্টিটিউশনেরই সাপোর্ট পাই। এমন না যে গভর্নমেন্ট পাই নাই বা মিডিয়ার পাই নাই
আমরা আমাদের সোশ্যাল ইনস্টিটিউটের সাপোর্ট গুলো পাই, এটা হচ্ছে একটা ইস্যু। আর এথনিসিটি নিয়ে তো বাংলাদেশে ডিবেট করার আসলে জায়গা নাই, বিকজ এমনিতে মতের জায়গা থেকে যতই হেটেরোজিনিয়াস হোক, নেশনটা খুব হোমোজিনিয়াস। মানে এক কথায় ধরেন খুবই ক্রনিক অ্যাজাইল বাঙালি মুসলিম, অ্যাজাইল না শব্দটা মানে ধরেন ডমিনেটেড গ্রুপ মেজরিটি বাঙালি। তো এখানে আসলে এথনিসিটিতে খুব একটা কিছু ম্যাটার করে না, বাট এখানে সোশ্যাল ক্লাসিফিকেশন, সোশ্যাল ক্লাসিফিকেশনের জায়গা থেকে এটাও একটা সমস্যা। বাংলাদেশে দুই ধরনের লোক আছে এখন। এক ধরনের লোক হচ্ছে ধরেন মিডল ক্লাস, মিডল ক্লাসের সংখ্যাটা এখন কম না, এটা প্রায় 55-60 লাখ ছাড়াই গেছে। আমার তথ্যসূত্র হচ্ছে যারা মোবাইলে প্রতি মাসে 100 টাকার উপরে টপ আপ করে, মোবাইলের পার মান্থ টপ আপের অ্যাভারেজ আরপু হচ্ছে 20 টাকা। তো 100 টাকার উপরে যারা করে তার মানে এনাদের ডিসপোজেবল ইনকাম ভালো। সেই 60 লাখ মিডল ক্লাস ইজ এ ফর্মিডেবল সাইজ। এই গ্রুপটা বাসা থেকে বাইরে হইতেছে, ধরেন হোম অফিস করতেছে। আমাদের বড় কোনো কর্পোরেট হাউস কিন্তু খোলে নাই, একটাও খোলে নাই। গ্রামীণ ফোন খোলে নাই, বাংলা লিংক খোলে নাই, ইউনিলিভার খোলে নাই, ব্রিটিশ আমেরিকান টোবাকো খোলে নাই, কোনো মাল্টিন্যাশনাল বড় ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বলছে যে মানে রিজিউম নরমাল অফিস, তারপরেও কিন্তু পুরোপুরি খোলে। ওই এক্সপোজার কমায় রাখার জন্য রোটেশন করে করে হচ্ছে। অন্য মাল্টিনেশন তো খোলেই নাই, এবং ওরা হোম অফিসে মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। খুলে গেছে হচ্ছে সব দেশি কোম্পানি গুলা, এবং অন্য স্ট্রাটিফিকেশন যে ক্লাস, এই শ্রেণী আছে লেবার ক্লাস, এরা খুলে গেছে। তো এই এক গ্রুপের মনে হচ্ছে আসলে মানে এক গ্রুপ খুবই জাতারা, তাদের মনে হচ্ছে যে আসলে কিছুই হবে না বা যা হওয়ার হয়ে গেছে। আরেক গ্রুপ এখনো, যেহেতু যে ইনফোডেমিক্স এর প্রাইমারি রিসিভার তো তারা, তো তারাই আসলে শুনতেছে, তারাই আসলে কনসার্ন বা ভীত হচ্ছে, তারাই আবার ভয়টাকে ছড়ানোর চেষ্টা করতেছে, সো দ্যাট দে আর হোপিং যে গভর্নমেন্ট বা অন্যান্য ইনস্টিটিউশন থেকে একটা স্ট্যান্ড মেজর। যেমন আমাদের এখানে কিন্তু মিডল ক্লাস খুব মানে খোলামেলা ভাবেই বলে যে কারফিউ দিয়ে দেওয়া ছিল একমাত্র। এইটা বলার পিছনে, এটা বললে আসলে ইকোনমিক কি হবে না হবে সেই জিনিসটা তো মানে পিরামিডের সবচেয়ে উপরে যারা আছে তারা যখন বলে তখন বুঝতে হবে যে তাদের 6 মাস 7 মাস চলার মতো আসলে খরচ আছে, যেটা অন্যদের না। তো আমি আসলে ওই ঠিক এথনিসিটি না, আমাদের এখানে সোশ্যাল স্ট্রাটিফিকেশনে বিশাল একটা গ্যাপ, একটা হেটেরোজেনিসিটি আছে, এবং এই জিনিসটা প্যান্ডেমিকে সবচেয়ে ভালো করছে সেই ইনস্টিটিউশন গুলা। যে দেশের জনগণ যত ঐক্যবদ্ধ এবং একই রকম মেন্টালিটি নিয়ে প্যান্ডেমিকের সামনে দাঁড়াইছে, তারা কিন্তু তত বেশি। আনফরচুনেটলি ইট ইজ নট হ্যাপেনিং ইন বাংলাদেশ। ধন্যবাদ। এপ্রিল মাসের শেষের দিকে ছাত্র সায়েন্স জার্নাল নেচারে একটা পাবলিকেশন আসে, সিউডো সায়েন্স অ্যান্ড কোভিড-19। সেখানে একটা লাইন নেচার তাদের টপ পেজে ইউজ করেছিল। লাইনটা ছিল, ইট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর সায়েন্টিস্ট টু লেট মিসইনফরমেশন গো আনরিমার্কড। মিস্টার স্বাগত, আপনার কি মনে হয় যে সায়েন্টিস্টরা ওভারঅল এই ইনফোডেমিকটাকে সেভাবে মোকাবেলা করতে পারেনি, নাকি জিনিসটাকে অনেকটা ওভারলুক করে গেছে? সায়েন্টিস্টরা ওভারলুক করে গেছে এই কথাটা আমি বলবো না। এই কারণে বলবো না যে দেখেন, আমি আমার জায়গা থেকে বা আমার সারাউন্ডিংস থেকে যতটুকু দেখার সুযোগ হয়, এখন যে বিষয়গুলো হয় কি যে রুমেল যে কথাটি বলছিল যে এক একটা দেশের যে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি সেই অনুসারে কিন্তু বিষয়গুলো সেভাবে প্রচারিত হয়েছে, সেভাবে প্রকাশিত হয়েছে, মানুষের কাছে গেছে। এখন সায়েন্টিস্টদের কাজ কিন্তু হচ্ছে গবেষণা করে তার তথ্যটা দেওয়া। সায়েন্টিস্টের কাজ কিন্তু নাগরিকদের কাছে কাছে গিয়ে তার বক্তব্যটা পৌঁছে দেওয়া, সেটি কিন্তু সায়েন্টিস্টদের কাজ না। তো আমি যদি সেভাবে দেখি তাহলে আমি বলবো যে সায়েন্টিস্টরা তাদের কাজটি যথাযথভাবে পালন করেছেন, যখন যেটি প্রয়োজন সেই তথ্যটি তারা প্রকাশ করেছেন। এখন বিষয়টি হচ্ছে যে যারা রিসিভার বা যাদের দায়িত্ব সেই তথ্যটি প্রচার করার বা জনগণের কাছে পৌঁছে দেওয়ার বা পলিসি মেকারদের কাছে পৌঁছে দেওয়ার, তারা সেই কাজটি ঠিক মতো করেছে কিনা, সেই জায়গাটি হচ্ছে প্রশ্ন। আমার সামনে তো কানাডার উদাহরণটাই বেশি। যদি সে জায়গায় দেখি যে কানাডার প্রাইম মিনিস্টার থেকে শুরু করে এবং একজন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের শিক্ষক যিনি পত্রিকায় বক্তব্য দিচ্ছেন, কারো বক্তব্যের মধ্যে কিন্তু আপনি এক চুল ফারাক পাবেন না। গত কয়েক মাস ধরে সকালবেলা কানাডার প্রাইম মিনিস্টার স্বাস্থ্যগত ব্যাপারে যে কথাটি বলছেন, সবাই একই কথা বলছেন। এটি কিভাবে সম্ভব হলো? কারণ তারা সায়েন্টিস্টদের কথাটি বলছেন, তারা কেউ নিজেদের কথা বলছেন না। প্রাইম মিনিস্টারকে যখন জিজ্ঞাসা করা হতো যে মাস্ক নিয়ে, শুরুর দিকে যখন খুব মাস্কের চাপ
কেন কানাডা মাস্ক ম্যান্ডেটরি করছে না সেই নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, তখন তিনি বলছিলেন কিন্তু যে আমার দেশে বিশ্বের টপ সায়েন্টিস্টরা আছে, টপ ফিজিশিয়ানরা আছে, আমার ডক্টর তেরেসা ট্যাম আছেন, আমি তাদের দিকে তাকিয়ে আছি, তারা আমাকে যে কাজটি করতে বলবেন আমি প্রধানমন্ত্রী হিসাবে সেই কাজটি করব। আমাকে আমার সায়েন্টিস্টরা এখন পর্যন্ত বলেননি যে তুমি মাস্ক ম্যান্ডেটরি করো, কাজে আমি করছি না, কিন্তু যে মুহূর্তে তারা বলবেন আমি সেটি করব। দেখেন আপনি টোটাল আগাগোড়ায় এখন পর্যন্ত যেই কটি দেশকে বলা হয় যে সাকসেসফুলি করোনাকে মোকাবেলা করেছে, কানাডা তার একটি দেশ। এবং গতকালকেই আরেকটি জরিপ বেরিয়েছে, ওয়াশিংটন বেসড একটি রিসার্চ ইনস্টিটিউট করেছে, যে এই করোনার সময়ে হাইয়েস্ট মানে দেশ ঐক্যবদ্ধ হয়েছে হচ্ছে ফার্স্ট হচ্ছে ডেনমার্ক এন্ড সেকেন্ড বেস্ট কান্ট্রি হচ্ছে কানাডা, যে দেশ ইউনাইটেড থেকেছে। এখানেও তো আপনার নানা প্রভিন্সে ভিন্ন ভিন্ন পার্টি রুল করে, কিন্তু সব মিলেই কিন্তু নাগরিক থেকে শুরু করে পলিটিশিয়ান থেকে শুরু করে রাষ্ট্র সব জায়গায় ইউনাইটেড থেকেছে। তার কারণ হচ্ছে যে তারা সায়েন্টিস্টরা কি বলছেন সেটাকে ফলো করছে। আমি যদি কানাডিয়ান মিডিয়ার দিকে তাকাই, মিডিয়াতেও কিন্তু কাউকে কনফিউজ করে না। আপনি দেখবেন যে আমি যদি গ্লোব এন্ড মেলে যে কথাটি বলছে টরন্টো স্টার, তার কিন্তু কন্ট্রাডিক্ট করছে না। সিবিসি টেলিভিশনে যে নিউজটি আসছে, সিটিভিতে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নাই, কারণ তারা সায়েন্টিস্টদের কথাটাই বলছে, তারা নিজের কথা বলছে না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে সায়েন্টিস্টরা তাদের রোলটা যথাযথ পালন করেছে, কারণ এটি একটি নতুন জিনিস, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমরা শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বলছিলাম, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিয়ত তাদের জায়গা থেকে সরে গেছে। কেন সরে গেছে? কারণ তার কাজের পরিধির দিকে যদি আপনি তাকান, যে তাদের একটা প্যানেল অফ সায়েন্টিস্ট সেখানে আছে, সেখানে একজন কানাডিয়ান সায়েন্টিস্টও আছেন। তারা সারা দেশ থেকে যে তথ্যগুলো পান, সেই তথ্যগুলো তাদের সায়েন্টিস্টরা বসে এক ধরনের পর্যালোচনা করে তারা একটা বক্তব্য দেন। কিন্তু যদি আবার পরের দিনই সারা বিশ্বের বা অন্যান্য জায়গায় যদি ডমিনেন্টলি কোনো সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, সেটি তাদের কাছে আসে, তখন তাদের দায়িত্ব হয়ে পড়ে আগেরটিকে বাতিল করে দিয়ে নতুন তথ্যটি দেওয়া। কারণ তারা ফিল্ড লেভেল থেকে রিয়েলিস্টিক ওয়েতে যে তথ্যটি পাচ্ছেন, তারা কিন্তু সেই তথ্যটি দিচ্ছেন, তারা নিজেরা কোনো তথ্য তৈরি করছেন না। যেই কারণে মনে হতে পারে যে WHO এক জায়গা থেকে জায়গায় সরে গেছে, কারণ করোনা ভাইরাস পরিস্থিতিটি আসলে সরে গেছে। তো সেই জায়গায় আমি মনে করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা, আমার কাছে যে তথ্য উপাত্ত বা আমার দেখা থেকে, যে বিজ্ঞানীরা তাদের রোলটা প্লে করেছেন যথাযথভাবে, সঠিক বিজ্ঞানীরা। হ্যাঁ, অনেক দেশে যেমন বাংলাদেশে আমাদের অনেক মেডিকেল কলেজের শিক্ষকরা, প্রফেসর সাহেবরা, যাদের নামের আগে প্রফেসর এবং শেষে বিশাল অনেক লম্বা ডিগ্রি আছে, ওনারাও ইউটিউবে টক শোতে গিয়ে মানে কোন সায়েন্টিফিক জার্নালে বক্তব্য না দিয়ে বা নিজেদের মতো গবেষকদের কাছে বক্তব্য না দিয়ে, তো ওনারা টক শো দিয়ে ঘোষণা করেছে যে আমি নতুন কিছু তথ্য আবিষ্কার করে ফেলেছি। বৈজ্ঞানিক তথ্য ধরি না, বাদ দিলে ওভারঅল বিজ্ঞানীদের ভূমিকা অবশ্যই প্রশংসনীয় ছিল। এবং এখন পর্যন্ত আমি মনে করি যে দেখেন, সারা বিশ্ব একটা আশায় আছে যে ভ্যাকসিনটা আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এমন একটি আশার জায়গায়ও কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন যে না, ভ্যাকসিনটা আসলেই সবকিছু ঠিক হয়ে যাবে, সেই জায়গায় আমরা দাঁড়াচ্ছি না। কারণ এই ভ্যাকসিনটার ক্যাপাসিটি কতদিন থাকবে, এই ভ্যাকসিন একজন মানুষকে কতদিনের জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা দিবে, সেটি এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না। এটি আমাদের ভাবতে হচ্ছে। তার মানে হচ্ছে কিন্তু যে বিজ্ঞানীরা আগাম ভাবেই কোথায় কোথায় সমস্যা থাকবে, কোথায় কোথায় সমস্যা হতে পারে, সেটি নিয়ে তারা কাজ করছেন, এবং সেই তথ্যটিও কিন্তু তারা মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছেন। এখন আমরা যদি বলি, যেমন বাংলাদেশে বিশ্বের সব দেশেই আপনি ধরেন যে ভ্যাকসিন আনা নেওয়া নিয়ে রাষ্ট্র সরকার সরাসরি কাজ করছে। আমরা বাংলাদেশে দেখছি যে একটি প্রাইভেট কোম্পানি ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা আগামী জানুয়ারির মধ্যে বাংলাদেশে ভ্যাকসিন তারা নিয়ে আসতে পারবে। যে ভ্যাকসিনটি এখনো ফাইনালি ক্লিয়ার্ড হয় না যে এটি ওয়ার্কেবল, সেই ভ্যাকসিনটি তারা কিন্তু ঘোষণা করছেন যে তারা জানুয়ারির মধ্যে নিয়ে আসবেন। ওই কোম্পানিটির ঢাকা স্টক মার্কেটে, লন্ডনের স্টক মার্কেটে তারা লিস্টেড আছে। ফলে স্টক মার্কেটে এই সময়ে ঢাকার সাংবাদিকদের কিন্তু এই কোম্পানিটির প্রাইস মার্কেটও দেখার একটি বিষয় আছে। সো এখন এটি কিন্তু বিজ্ঞানীর কথা না, এটি কোম্পানির কথা। এখন বিজ্ঞানীদের কথার বাইরে কোম্পানির স্বার্থ, মানুষের স্বার্থ, মিডিয়ার স্বার্থ, নানা কিছু স্বার্থ কাজ করে। কিন্তু আমি যদি বিজ্ঞানীদের দিকে তাকাই, আমি বলবো বিজ্ঞানীরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে। ধন্যবাদ। মিস্টার শফকাত, আপনার কি মনে হয় যে ইনফোডেমিক নিয়ন্ত্রণে সায়েন্টিস্টরা যথাযথ ভূমিকা পালন করেছেন? সায়েন্টিস্টদের ভূমিকাটা আসলে লিমিটেড। এই প্যান্ডেমিকটার মেইন নিয়ন্ত্রণ চলে যাওয়ার কথা ন্যাচারালি হচ্ছে লিডারশিপের হাতে, সেটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ। সো আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশের আউটকাম গুলা খেয়াল করেন, তাহলে দেখবেন যে যেসব দেশের পলিটিক্যাল টপ লিডারশিপ আর মোর উইলিং টু অ্যাকোমোডেট সায়েন্টিফিক ভিউজ, এবং যারা স্টাবর্ন না, যারা
সায়েন্টিফিক ইনফরমেশন আসার সাথে সাথে পলিসি চেঞ্জ করার মতো ফ্লেক্সিবিলিটি দেখাইতে পারে, সেই সব দেশগুলোতে এই প্যান্ডেমিকটার নিয়ন্ত্রণ বেটার ছিল। আর যেই দেশগুলোতে পলিটিক্যাল লিডারশিপ ছিল স্টাবর্ন, যারা এটাকে নিয়ে পলিটিক্স করছে, যারা এটাকে নিয়ে তথ্য হাইড করছে অথবা প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, সেই সব দেশগুলোতে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এটার ইম্প্যাক্টটা প্যান্ডেমিক হিসেবেও খারাপ ছিল এবং ভবিষ্যতে ইকোনমিক ইম্প্যাক্টও খারাপ হবে, যেসব দেশে পলিটিক্যাল লিডারশিপ সায়েন্সের সাথে নিজেকে অ্যালাইন রাখে নাই। তো এই দেশগুলা কারা? যেমন ইউনাইটেড স্টেটস, এখানকার এক্সিকিউটিভ যে লিডারশিপ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, দে ওয়ার কমপ্লিটলি অ্যাওয়ে ফ্রম দ্য সায়েন্টিফিক কনসেনসাস। দে আর স্টিল অ্যাওয়ে ফ্রম দ্য সায়েন্টিফিক কনসেনসাস in many regard. তারা এটাকে পলিটিক্স করছে। So American outcome could have been better. Germany was fully aligned with their scientific community. Their outcome is good. Sweden was also aligned with scientific community. However, the chief of science over there, he had a view, যে viewটা turned out to be wrong. But still it's a valid scientific view. সেটা হচ্ছে herd immunity. সে চাচ্ছিল দেশে herd immunity হয়ে যাক এবং Swedish political leadership believed in him. And this guy may turn out to be accurate in the long run. That is also a possibility. এটা এখনো deny করা যাবে না. But at least Sweden is also another scientifically driven country. So it's not the scientist. Coronavirus is just another virus of the corona variety. এই ভাইরাস সায়েন্টিস্ট অলরেডি জানে, যদিও এটা নোভেল, এটা ট্রিটমেন্টটা জানে না, কিন্তু এই ভাইরাস কেমনে ছড়ায়, কিভাবে ভাইরাসটাকে আটকানো যায়, এই ইনফরমেশনটা কিন্তু নতুন কোনো আবিষ্কারের কিছু নাই সায়েন্টিস্টদের জন্য। এটা ইট ওয়াজ নোন বাই অল সায়েন্টিস্ট এভরিওয়্যার। It is the political leadership that made a difference. ধন্যবাদ মিস্টার রোমেল, আপনার অভিমত। প্রশ্নটা একটু লিডিং কোশ্চেন আমার কাছে মনে হয়েছে, সেটা আগে একটু বলি। সেটা হচ্ছে যে সায়েন্স কি পাচ্ছে তার ভূমিকা রাখতে। তো এটা শুনলে মনে হয় যে দুইটা জিনিস মনে হয়, যে সায়েন্স পাচ্ছে না বা পাচ্ছে, এরকম একটা পার্সিভ বিতর্ক কোথাও আছে, অথবা সায়েন্সের সাথে আমরা কাউকে তুলনা করতে চাচ্ছি যে সায়েন্স পাচ্ছে না বা লিডারশিপ পাচ্ছে। বাংলাদেশে বসে আমরা যতটুকু ইনফরমেশনে এক্সপোজ থাকি, যতটুকু জানি সেটা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে সায়েন্স পাচ্ছে কি পাচ্ছে না এই বিতর্কটা সায়েন্স নিয়ে করাই উচিত, বিকজ দ্যাটস নট এ কোশ্চেন টু আস্ক, বিকজ সায়েন্স হ্যাজ এ পারপাস, and that purpose actually reach its own destiny with a multiple level of failure. মানে এই যে আমরা স্কুলে পড়তাম না যে পরিকল্প, তারপর পরীক্ষণ, তারপরে সিদ্ধান্ত, এই যে ফেজ গুলা, একটা প্রবলেম স্টেটমেন্ট থাকবে, তারপরে একটা টেস্ট হবে, সেই টেস্টের পরীক্ষা ফলাফল হবে, তারপরে আপনি তো 50 বার টেস্ট করেও আসলে ভ্যাকসিন না পাইতে পারেন, বা জিনোম সিকোয়েন্সের প্রবাবল সিকোয়েন্সিংটা বের না করতে পারেন, বা অনেক কিছু করতে পারেন। এখন ঘটনা হচ্ছে যে সায়েন্স প্রশ্নটা যেটা হইতে পারে, সায়েন্সের দোষ না বা সায়েন্টিস্টের দোষ না, সায়েন্স তো আর হেঁটে হেঁটে আসলে পাবলিককে দিতে পারে, ও তো বিটুবি না, ওর কাজ করে। অনেক সায়েন্টিফিক অর্গানাইজেশন ইজ কমার্শিয়াল, দে আর নট ইভেন এথিক্যাল। আমরা মনে করতেছি ব্যাপারটা ওইরকম, আসলে তা না। ওরা বলেই দিচ্ছে যে এরকম একটা ভ্যাকসিন এতদিনের মধ্যে লাগবে, দ্যাটস দ্য কেপিআই। তো দে আর অ্যাকচুয়ালি ওইটার পিছনে দৌড়াচ্ছে। তো দ্যাটস অ্যাবসলিউটলি মানে রাইট বা রং ওই বিতর্কে যাওয়ার ক্যাপাসিটি আসলে এই টোটাল ফোরামেরই সম্ভবত নাই, বাট দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এখন জিনিসটা হচ্ছে যে সায়েন্স আসলে এটাকে কোপ করতেছে কিভাবে, মানে যেই জিনিসগুলো নিয়ে কাজ করার কথা সেগুলি নিয়ে তারা করতেছে, তারা বেসিক প্রশ্নগুলাকে উত্থাপন করছে কি, এটার উপরে রিসার্চ করছে কি, এন্ড দেন এক্সিকিউশনে কিরকম হবে। রাশিয়ার সায়েন্টিস্টদের বড় একটা অংশ পুতিনকে সরাসরি বলছে, মানে পুতিন যেটা করছেন যে উনি তো আসলে টেস্টিংকে পোস্ট মার্কেটিং ডক্ট্রিনে নিতেছে, উনি লাইভ টেস্টিং করতেছে। এটার পিছনে অনেক কারণ থাকতে পারে। করোনাতে যে পরিমাণ মানুষ মারা যাবে, যদি টেস্টিং প্ল্যাসিবোতে অতটুকু মানুষ মরে যায়ও টিকাটা সাকসেসফুল হয়, দেন ইটস আ ব্রেক থ্রু। তো এটা অনেক ব্রুটাল, অনেক আনএথিক্যাল শোনাইতেছে, বাট দিস ইজ আ পলিটিক্যাল কল, প্রবাবলি দে আর ঠিক। আমরা যতটুকু এখানে বুঝেছি যে স্টেজ সাইনোভ্যাক কি করতেছে, অক্সফোর্ড কি করতেছে, যতটুকু এটা আসছে বা সবার লেখা বা ব্লুমবার্গ কি বলতেছে, ওয়াশিংটন পোস্ট কি বলতেছে, তো কোনো প্রপার তথ্য তো রাশিয়ার ভ্যাকসিনকে আসলে, বা রাশিয়ার সায়েন্টিস্টরা কি তাহলে ওই পর্যন্ত ঠিক কাজ করে নাই, করছে। তো গ্লোবাল বিষয়ে আর না যাই, আমি একটা সামারি দিলাম। আমি তো বাংলাদেশ পার্সপেক্টিভ বলি, কিন্তু এখানকার নিয়ে কথা, আমাদের দেশের সমস্যা হচ্ছে আমাদের সায়েন্টিস্টরা খুবই পলিটিক্যাল ডোমেইনের মধ্যে মনে হয় তাদের প্রপার রিসার্চ ফান্ডিং গুলা পাসন করতে পারে না, এটা আমার ধারণা। বিকজ মানে আইডিসিআরপি এবং আইসিডিডিআরপি ট্রেমেন্ডাস কিছু কাজ করছে। সেই কয়টা দেশ ওয়ার্ল্ডে
আর্লি ডিটেকশন অফ দ্য জিনোম সিকোয়েন্স যারা করছে তাদের মধ্যে বাংলাদেশ কিন্তু একটা। এই ইন্ডিয়ার প্রপার সিকোয়েন্সিং আমরা কিন্তু অনেক আগেই করছি এবং আমরা কিন্তু একদম রাইট সাইন্টিফিক প্রশ্নটা উত্থাপন করছি। এই যে ধরেন মুম্বাইয়ের বস্তিতে 5-6 দিনের মধ্যে যখন ইন্ডিয়া অনেক বেশি, ইন্ডিয়া তো এখন প্রায় 1 মিলিয়ন টেস্ট করে, যদি ওদের ইনফেকশন এখন থাকে, তো মুম্বাইয়ের বস্তিতে আপনার এক সপ্তাহের মধ্যে প্রায় 60-70 হাজার এফেক্টেড হয়ে গেল না। তারপরে খাইবার পাখতুনের পাকিস্তানে যখন প্রথম ফ্লোরিশ করছিল, পাকিস্তানের মিডল ক্লাসে কিন্তু রক্ষা যায় নাই, গেছে কিন্তু ওই গ্রুপটার মধ্যে। তো বাংলাদেশের যে বস্তি, যে কারণ বাজার খোলা, সবজির মার্কেট আসার সময় গেলে লোকজন বিজনেস করতেছে, ঈদের সময় হাজার হাজার মানুষ বাসে দিতেছে, তার গার্মেন্টস খুলে দিছিল মাঝখান দিয়ে ওই সাধারণ জুটির মধ্যে দিয়া, হ্যাঁ, হাজার হাজার মানুষ 15-20 মাইল হেঁটে হেঁটে চলে আসছে কাজ করার জন্য। এই যে গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে যদি প্যান্ডেমিক খুব সিরিয়াস একটা মানে হ্যামার হার্ট অ্যাটাক করতো, তাহলে আসলে আমাদের কিছু ভেঙে যেত। আপনি নানান ভাবে হয়তো ম্যানিপুলেশন যদি করিও কথার কথা পিছনে সাবজেক্ট করে দিই, তাহলে আপনি সংখ্যা কমায় বলতে পারবেন টেস্ট করতে। তো 2020 সালে এসে মানুষ মরে গেলে ওই সংখ্যা লুকানো তো ডিফিকাল্ট। এটা নিয়ে কিন্তু একটা রিসার্চ হতে পারতো এবং এই রিসার্চের কথা আমাদের সাইন্টিফিক কর্নার গুলা থেকে আসছে যে ওইখানে আসলে কি হইতেছে, এই কারণে ওইখানে আউটব্রেকটা এত বেশি। বাংলাদেশের এই কেস স্টাডি কিন্তু ওয়ার্ল্ডের জন্য একটা বড় ঘটনা হতে পারে। আমরা যে বলতেছি গরম 75 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমাদের তো বুঝতে লাগবে জিনিসটাকে, এটা কি গরম, এটা কি বিসিজি টিকা, এটা কি মানে আমরা অনেক বেশি পলিউটেড এনভায়রনমেন্টে থাকার কারণে এমনিতেই ইমিউন ওয়াট, এই যে প্রশ্নগুলা এগুলা আমরা মার্চ এপ্রিল মে মাস থেকে আমাদের সাইন্টিফিক জায়গা থেকে আসতে দেখছি। কিন্তু আমাদের মানে জেনারেল পপুলেশন যে সুইডেন বা যে সমস্ত উদাহরণ আছে, আমাদের জেনারেল পপুলেশনের মধ্যে যেহেতু সাইন্টিফিক পড়াশোনার ডিমান্ডটাই কম, মিডিয়ার মধ্যেও কম, একই কারণে মিডিয়ার ডিমান্ড না থাকলে তো সাপ্লাই দিবে না। তো এই আলোচনাগুলো আসলে কোথাও যাই নাই, আমাদের ব্যুরোক্রেট লেভেলেও আসলে এই জিনিসগুলো ওঠে নাই এবং যে কারণে অ্যাচিভমেন্ট গুলা বা অ্যাচিভমেন্ট তো হইতে পারতো হয়তো যদি আমরা প্রপার প্রসিডিউরে যাইতাম, কিন্তু এই সাইন্টিফিক রিসার্চের যে জায়গাগুলা আমরা প্রথম ধাক্কা প্রবলেম আইডেন্টিফিকেশনের জায়গা যেগুলা আমরা করেছিলাম, এই জায়গাগুলা টপ মোস্ট রিচ লেভেল থেকে বা পলিটিক্যাল ডিসিশনের জায়গা থেকে প্রায়োরিটি পায় নাই। পাইলে বাংলাদেশ থেকে কিছু ব্রেকথ্রু অ্যাচিভমেন্ট করা যাইতো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আপনারা শুনছেন জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্সে এতক্ষণ শওকত আলী সাগর, রফিকুল্লাহ রোমেল ও শাফকাত রাব্বির সাথে কড়া লাপে শুনছিলেন করোনা প্যান্ডেমিকের জন্য কোনটি বড় ঝুঁকি, করোনা ভাইরাস নাকি ইনফোডেমিক। কড়া আলাপের বাকি অংশ শুনতে পাবেন পার্ট 3-এ। সহজ ভাষায় সায়েন্সের জন্য নিউ মিডিয়া প্ল্যাটফর্ম জি এটাই সায়েন্স। জি এটাই সায়েন্স। আমরা আছি ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমাদের খুঁজে পেতে টাইপ করুন বাংলায় জি এইটাই সায়েন্স অথবা ইংরেজিতে JIAETAISCIENCE অথবা গুগল করুন #G8I Science।